কে কোন আসন জিততে যাচ্ছে। সেই দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসন সমীকরণ পডকাস্টে। আমি ফাহিম মাসরুর। আপনারা জানেন আমাদের এই পডকাস্টে আমরা দেশের 300 আসন ধারাবাহিকভাবে প্রতিটি আসন একটি একটি করে অ্যানালাইসিস করছি এবং অ্যানালাইসিসের পরে আমরা আমাদের সাথে যারা এক্সপার্ট থাকেন এবং আমি একটি প্রেডিকশন করি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো আমার সাথে সহ আলোচক হিসেবে উপস্থিত আছেন জ্যোতি রহমান। উনি একজন রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক এবং কাউন্টার পয়েন্টের এডিটর। আমরা এই সেশনে মৌলভীবাজারের সিলেট বিভাগের মৌলভীবাজারের 4টি জেলা নিয়ে আলোচনা করবো। বাট তার আগে, আলোচনা শুরুর আগে আমরা সোফার আমাদের যেই 47টি আসন, আমরা 47 জেলার যেই 208টি আসন আমরা সোফার আলোচনা করেছি, অ্যানালাইসিস করেছি এবং প্রেডিক্ট করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন যে এখানে মোটামুটি আমরা দেশের পশ্চিম অংশ এবং দক্ষিণ অংশ এবং পূর্ব অংশের একটা বড়, মোটামুটি সব ডিস্ট্রিক্টই আমরা কভার করে ফেলেছি সোফার। আমরা ঢাকা এবং ময়মনসিংহ এটা আমরা আগামীকাল মেনলি করব। ঢাকার একটা অংশ ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ আমরা করেছি। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে প্রায় না, মানে ইনফ্যাক্ট বিএনপি এবং তার মিত্র দল 112টি আসনে জিততে যাচ্ছে আমাদের প্রেডিকশন অনুযায়ী সোফার এই 208টির মধ্যে। জামাত ও এনসিপি জোট 73টি, জাতীয় পার্টি 4টি, স্বতন্ত্র এবং অন্যান্য 16টি এবং ইসলামিক আন্দোলন 2টি। তো আমরা এখন তাহলে আমরা প্রতিটা পর্ব শেষেই আমরা আপডেটেড ইনফরমেশনটা আপনাদের কাছে আমরা জানিয়ে দিব। বাট এই পর্যায়ে আমরা এখন একটু দেখি যে মৌলভীবাজারে যে 4টি এলাকা আছে, 4টি আসন আছে, সংসদীয় আসন, সেখানকার কি অবস্থা। আমরা আমাদের গ্রাফটা যদি দেখি এখন, মৌলভীবাজার 1-এর প্রথম মৌলভীবাজার 1-এর জুড়ি উপজেলা এবং বড়লেখা উপজেলা, এখানে নাসির উদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী, মোহাম্মদ আমিনুল ইসলাম জামাত প্রার্থী। এই আসলে নর্মালি হিস্টোরিক্যালি বিএনপি এগিয়ে থাকে। একটা বড় কারণ হচ্ছে যে এখানে বিএনপির বেশ সফল একজন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। ওনার একটা বড় ইনফ্লুয়েন্স কিন্তু, উনি মৌলভীবাজার থেকে এসেছিলেন এবং একটা বড় ইনফ্লুয়েন্স কিন্তু এখানে আছে। তো এই আসনে জ্যোতি, আপনার কাছে কি মনে হয়? আপনার সাউন্ডটা মিউটে আছে বোধহয়। জি জি, আমার মনে হয় যে এটা বিএনপির সেফ সিট, যে কারণে আপনি বললেন আর কি, যে এখানে আপনার হিস্টোরিক্যাল লেগেসিটা এখনো আছে, প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছিল সেই সময়, যেটা মানুষ মনে রেখেছে। বাট এই আসনে কি সাইফুর রহমান সাহেব নিজে কখনো অংশগ্রহণ নিয়েছিলেন? কারণ ওনার, আপনি কি জানেন? না, সেটা মনে হয় না। আচ্ছা, এখানে আমি দেখছি হিসেবে শুরু করেছিলেন। না, উনি তো টেকনোক্র্যাট মিনিস্টার হিসেবে শুরু করেছিলেন এবং পরে সিলেট থেকে কন্টেস্ট করেছিলেন। আচ্ছা, তো আমি যে দেখছিলাম যে এখানে আওয়ামী লীগের একটা বড় ভোটের ইনফ্লুয়েন্স আছে, কারণ আওয়ামী লীগ 2008 সালে 60% পেয়ে ভোট মানে জিতে। বিএনপির এবাদুর রহমান 2001 সালে আওয়ামী লীগকে হারায় খুবই ন্যারো মার্জিনে, মানে 1-2% ভোটের ব্যবধানে। 96 সালের তার মানে আবার আওয়ামী লীগ ক্যান্ডিডেট জিতে। তো এখানে মোটামুটি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ফাইট হয়। এখানে জাতীয় পার্টি মোটামুটি স্ট্রং ছিল, বাট এখন অবশ্য এই আসনে জাতীয় পার্টির ইনফ্লুয়েন্স কমে গেছে। তো বিএনপির যে প্রার্থী আছেন, আমার মনে হয় যে আগে যিনি এমপি হয়েছিলেন উনি তো বোধহয় এখন বেঁচে নেই। নাসির উদ্দিন আহমেদের সাথে ওনার কোনো ফ্যামিলি রিলেশনশিপ আছে কিনা জানি না, বাট আগে এখানে এবাদুর রহমান চৌধুরী 2বার উনি কম্পিট করেছিলেন। ওনারও এখন থাকার কথা না বয়স অনুযায়ী। কিন্তু জি বলেন। আরেকটা হচ্ছে যে এখানে কোনো রেবেল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, মানে আমরা কাউকে পাইনি আমাদের হিসেবে আর কি, ইন্টেলিজেন্স হিসেবে। অ্যাবসলিউটলি। বাট এখানে আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সেটা মিলে আমি এখানে সেটা মিলে জি, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আচ্ছা, এবাদুর রহমান চৌধুরী আসলে জাতীয় পার্টির ক্যান্ডিডেট হিসেবে অরিজিনালি ছিলেন,
বাট তারপরে উনি বিএনপিতে জয়েন করেছেন, হয়তো সেটার একটা বেনিফিট বিএনপি পেয়েছে এবাদুর রহমানের মাধ্যমে, এটা একটা ফ্যাক্টর। আবার এখানে জামাত এবং বিএনপির হিস্টোরিক ভোটিং যদি আমি দেখি যে 91 কিন্তু বিএনপি জামাতের ভোটের পার্থক্যটা অত বেশি ছিল না। আমি যদি দেখি যে 91-এ বিএনপি ভোট পেয়েছিল 15%, জামাত ভোট পেয়েছিল 8.5%, আবার 96-এ জামাত ভোট পেয়েছিল 10.5%, বিএনপি পেয়েছিল 23%। তো সেটা তখন আবার এবাদুর সাহেব বিএনপিতে জয়েন করার পরে ওনার কিছু ভোট ওখানে গেছে। তো এই জায়গাটাতে 2008 সালে আওয়ামী লীগ প্রার্থী বেশ বড় ব্যবধানে জিতেছে। তো বোঝা যাচ্ছে যেখানে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা যথেষ্ট স্ট্রং, এবং সেটাই হয়তো ফ্যাক্টর হবে। তো এই আসনে নিশ্চয়ই ফাইট হবে, কিন্তু জামাত এই আসনে মোটামুটি একটা অবস্থানে ছিল। বাট স্টিল আমি মনে করি যে এই আসনে হয়তো বিএনপি শেষ পর্যন্ত জিতে আসবে। বাট মানে এমন না যে খুব ল্যান্ডস্লাইড, মানে 60% বেশি এরকম না, হয়তো 50%-এর আশেপাশে থেকে হয়তো ম্যাক্সিমাম 5 to 10% মার্জিনে এবাদুর সাহেব জিতবে, এটা আমার প্রেডিকশন। সো আমরা আমি আপনার সাথে একমত। জি, ওকে, তাহলে আমরা মৌলভীবাজার একটাতে আমরা বিএনপিকে এগিয়ে রাখছি। মৌলভীবাজার 2, এটা একটা ইন্টারেস্টিং আসন। এখানে কিন্তু বেশ কয়েকজন ভালো ক্যান্ডিডেট আছে, এবং আমি এই আসনের সম্পর্কে ব্যক্তিগতভাবে কিছু খোঁজ নিয়েছি, আমার এক পরিচিত ওখানে থাকে। ওইখানে বিএনপির যে প্রার্থী শওকতুল ইসলাম, উনিও এই আসনে নতুন প্রার্থী। জামাতের একজন প্রার্থী আছেন সায়েদ আলী, উনিও এখানে দাঁড়িয়েছেন। এখানে বিএনপির যে খুব বড় ভোট ব্যাংক আছে তা কিন্তু না। ইভেন জামাতের ভোট ব্যাংক হয়তো টু সাম এক্সটেন্ট বিএনপি থেকে এই আসনে বেশি। এই আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীও আছেন, ফয়জুল হক খান, এবং উনি কিন্তু উপজেলা চেয়ারম্যানও ছিলেন। এখানে প্রায় 3টে উপজেলা আছে, তো উনি চেয়ারম্যানও ছিলেন। এবং বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে জাতীয় পার্টির একজন অরিজিনাল জাতীয় পার্টির একজন প্রার্থী, উনি এবার স্বতন্ত্র প্রার্থী আসলে, নওয়াব আলী আব্বাস খান। উনি কিন্তু এখানে 2008 সালে 61% ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে জয়ী হন। মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা আসলে ওনার ব্যক্তিগত ভোট, কারণ জাতীয় পার্টি তো আসলে ন্যাশন ওয়াইড 2008 সালে তেমন ইনফ্লুয়েন্সিয়াল ছিল না। তো উনি কিন্তু এই আসনে জয়ী হন, এবং উনি কিন্তু দাঁড়িয়েছেন। উনি এখানে একটু ভুল আছে, বিএনপির প্রার্থী হিসেবে দাঁড়াননি, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, এবং জাতীয় পার্টির প্রার্থীও না। এবং এখানে একজন বামপন্থী ক্যান্ডিডেট, একজন খুব ভালো প্রোফাইলের ক্যান্ডিডেট সাদিয়া নসীন তাসলিম চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে বেশ ভালো একেবারে গ্রাউন্ড লেভেলে ক্যাম্পেইন করছেন। বাট হয়তো ওটা এনাফ নাও হতে পারে, যদিও উনি হয়তো ভোট পাবেন, হয়তো কিছু প্রোগ্রেসিভ ভোট বা সাধারণ মহিলাদের ভোটও কিছুটা পাবেন। তো এই আসনে বোঝা যাচ্ছে যে অ্যাটলিস্ট 5 জন বা মানে 4 জনের মধ্যে তো মিনিমাম কম্পিটিশন হবেই। তো এটা একটা ইন্টারেস্টিং, কারণ এখানে আসলে বিএনপির ওই লেভেলে কখনো ইনফ্লুয়েন্স অত ছিল না এই আসলে। জ্যোতি? জি, আমি এখানে আপনার নওয়াব আব্বাস আলী খান সাহেব, ওনাকেই প্রবাবলি এগিয়ে রাখবো। ওনার পার্সোনাল হিসেবে আর কি। এখানে যেহেতু 3-4 ভাগে ফাইট হচ্ছে, বিএনপির কখনো সেরকম ট্র্যাডিশনাল ছিল না। জামাতের যদিও শফিক সাহেব এখানকার, মানে ওনার দেশের বাড়ি এখানে, কিন্তু উনি যখন এখানে কিন্তু উনি যখন এখানে কন্টেস্ট করেছিলেন তখন উনি আসলে কিছুই পাননি বোধহয়। অ্যাকচুয়ালি মানে উনি বোধহয় জামানত হারিয়েছিলেন ওখানে কন্টেস্ট করে। সো এখানে বিএনপি বা জামাত দুইটার কারোরই আসলে সেরকম কিছু নেই। নওয়াব আব্বাস খান সাহেব, উনি অবভিয়াসলি জাতীয় পার্টির হয়ে দাঁড়াচ্ছেন না এখানে, বাট আমার মনে হয় না যে এখানে জাতীয় পার্টি বলে উনি কখনো জিতেছিলেন। উনি জিতেছিলেন ওনার লোকাল ফ্যাক্টরেট হিসেবে। সো আমি ওনাকেই এগিয়ে রাখবো। উনি হয়তো আগের মতো অত ভালো মার্জিন হয়তো পাবেন না, 60% হয়তো পাবেন না, বয়স হয়েছে, অন্য ক্যান্ডিডেট আছে, দেশে অনেক পরিবর্তন এসছে, সব মিলে আর কি। কিন্তু 3-ওয়ে 4-ওয়ে ফাইটে তো আপনার 25-30% ভোটেও, মানে 30% ভোটেও জিতে যেতে পারে, মানে ম্যাথমেটিক্যালি পসিবল, তাই না?
সেটা বোধহয় উনি পাবেন। সো আমি ওনাকে এগিয়ে রাখছি এটা স্বতন্ত্র হিসেবে। ওকে, আমিও ওনাকে এগিয়ে রাখবো, কারণ বিএনপির ক্ষেত্রে লাইফ আসলে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ বিএনপির নিজেদের মধ্যেই দুজন ক্যান্ডিডেট আছে। তো সেই ক্ষেত্রে জি হয়তো বিএনপি মেইন ওটাতে নাও থাকতে পারে, এবং এরকম হতে পারে যে হয়তো আব্বাস আলী সাহেবের সাথে মেইন ফাইট আইদার জামাতের বা বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেটের হতে হবে। তো আমিও এই ক্ষেত্রে আসলে মনে করছি যে হয়তো 35% ভোট পেলেও আব্বাস আলী খান জিতে আসবে। তো আমিও আপনার সাথে একমত, এখানে আব্বাস আলী খানকে আমি এগিয়ে রাখছি। আমি যদি মৌলিবাদ 2-এ যাই, সরি 3-এ এখানে ক্যান্ডিডেট বেশ হেভিওয়েট ক্যান্ডিডেট, সাইফুর রহমান সাহেবের নিজের ছেলে নাসির রহমান, উনি এখানে দাঁড়িয়েছেন। আগেও উনি এখানে দাঁড়িয়েছিলেন এবং এমপি হয়েছিলেন ওনার বাবা মারা যাওয়ার পরে, এবং এটা রাজনগর উপজেলা ও মৌলভীবাজারের সদর উপজেলা, এবং জামাতের প্রার্থী এখানে আছেন একজন মোহাম্মদ আব্দুল মান্নান। তো এই এরিয়াটা মানে ট্র্যাডিশনালি যেহেতু সাইফুর রহমান এটা নিজের এরিয়া, এক ধরনের ফ্যামিলি ইনফ্লুয়েন্স তো আছেই। জ্যোতি? জি, এবং নাসির রহমান এখানে অবভিয়াসলি আপনার সাইফুর রহমান সাহেব ইন্তেকাল করেন 2010-এ, 9 অথবা 10-এ। তারপর থেকে তো নাসির রহমান সাহেব এখানে নির্বাচন করতে পারেননি। কাজেই ওই মানে এলাকাবাসীর তো ওই এটা থাকবেই আর কি, সেন্টিমেন্টটা থাকবে। প্লাস এখানে কোনো রেবেল ক্যান্ডিডেট নেই। হিস্টোরিক্যালি জামাত ওয়াজ নেভার দ্যাট স্ট্রং। সো সব মিলে আমি এটা নাসির রহমান সাহেবকে দিচ্ছি, বিএনপি। আমি আপনার সাথে একমত এই ক্ষেত্রে, কারণ নাসির রহমান সাহেব মানে মোটামুটি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, এরিয়া তো ইনফ্লুয়েন্সিয়াল, আর উনি মানে গত বেশ কয়েক মাস ধরেই মানে লোকাল লেভেলে ভালো ক্যাম্পেইন করছেন। মানে যদি উনিও তো মানে সেন্ট্রাল লেভেলে আসার মতো ক্যাপাবিলিটি বা কানেকশন ওনার থাকার কথা, বাট তারপরেও কিন্তু উনি মোটামুটি লোকাল লেভেলেই পড়ে আছেন। তো মানে খুব হালকাভাবে এই কম্পিটিশনটাকে নেননি আর কি। তো সেই জায়গাটাতে আমি মনে করি আমিও নাসির সাহেবকে এগিয়ে রাখছি, ধানের শীষকে এখানে এগিয়ে রাখছি। মৌলভীবাজার 4, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এখানে শ্রীমঙ্গল উপজেলা এবং কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন, এখানে বিএনপির প্রার্থী আছেন মুজিবুর রহমান চৌধুরী, এনসিপির প্রার্থী এখানে আছেন প্রীতম দাস, এবং মহসিন মিয়া জামাত প্রার্থী। এখানে একটু বলে রাখা দরকার যে এটা হচ্ছে বেসিক্যালি শ্রীমঙ্গল, যেটা আমরা সবাই জানি যে চা বাগান অধ্যুষিত এলাকা, এবং মোস্ট প্রবাবলি এখানে প্রায় 50% ভোট চা শ্রমিক, এবং তাদের একটা মানে অলমোস্ট পুরোটাই একটা মাইনরিটি কমিউনিটির মধ্যে। তো প্রীতম দাস মাইনরিটি কমিউনিটি হিসাব থেকে দাঁড়িয়েছেন, এবং আমার জানা মতো উনি আগে অন্য রাজনৈতিক দল করতেন, এনসিপি যে নতুন দল, তার আগে উনি রাষ্ট্র সংস্কার দলের সাথে ইনভলভ ছিলেন, এবং মোটামুটি গ্রাউন্ড লেভেলে উনি নার্চার করছেন বেশ কিছুদিন, মানে কয়েক বছর ধরেই। তো যদি আপনার কাছে কি মনে হয়, যদি আমার কথা শুনতে পাচ্ছেন? সো এটা আপনার ট্র্যাডিশনালি ভেরি স্ট্রং আওয়ামী লীগ সিট। জি জি পাচ্ছি, আপনি যদি শুনতে আপনি পাচ্ছেন? একটু, হ্যাঁ একটু জাস্ট ইনফরমেশন একটু আমি আপনাকে দিয়ে রাখি আপনি বলার আগে। এই আসনে, আচ্ছা দাঁড়ান, এই আসনে মোস্ট প্রবলি একজন বিএনপির রেবেল ক্যান্ডিডেট আছে, আমার এখন সামনে নামটা দেখছি না, বাট আমি দেখেছিলাম একজন বিএনপি রেবেল ক্যান্ডিডেট তো এখানে আছে। জি বলেন। জি, এই আসনটা আপনার পুরোপুরি আওয়ামী লীগ এলাকা। এখানে আপনার ইভেন 2001-এও বিএনপি খুব একটা ভালো কিছু করতে পারেনি। ইনফ্যাক্ট 2001-এর নির্বাচনেও এখানে একজন স্বতন্ত্র প্রার্থী দ্বিতীয় হয়েছিল। বিএনপির 4 দলীয় জোটের ক্যান্ডিডেট মাত্র 16% ভোট পেয়েছিল। সো এখানে বিএনপি বা জামাত দুটোর মানে জামাত তো অবভিয়াসলি কন্টেস্ট করছে না, তারা এই আসনটা এনসিপি কে দিয়েছে। দিস হ্যাজ বিন এ ভেরি স্ট্রং আওয়ামী লীগ আসন। এখানে এখন বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে যে প্রীতম দাস লোকালি কতখানি কানেক্টেড, আই ডু নট নো। সো কিন্তু মানে উনি অবভিয়াসলি ওনার একটা ন্যাশনাল প্রোফাইল আছে বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, কিন্তু লোকাল লেভেলে উনি কতখানি কানেক্ট করতে পারছেন, বা লোকাল লেভেলে আপনার আওয়ামী লীগের ভোটাররা মাইনরিটি কমিউনিটিস তারা কিভাবে সাপোর্ট করছে, আমি একটু বলি, এখানে আওয়ামী লীগের চিফ হুইপ ছিলেন যেটা শহীদুল আলম সাহেব, মোস্ট প্রবাবলি উনি কিন্তু জিতে আসতো এখানে, এবং ওনার জিতার পিছনে সবচেয়ে বড় কারণটাই কিন্তু ছিল চা শ্রমিকদের ব্যাপারটা, কারণ যেহেতু একটা মাইনরিটি গ্রুপ থেকে,
তো প্রীতম দাসের সবচেয়ে বড় বোধহয় স্ট্রেংথ এখানে যে উনি নিজে যেহেতু মাইনরিটি কমিটি থেকে আসছেন, এখন কোনো কারণে মাইনরিটি কমিটি যদি তার পিছনে থাকে তাহলে হয়তো যেভাবে আওয়ামী লীগ জিতে আসতো সেভাবে ওনার জন্য ইজি হবে। কিন্তু এখন মাইনরিটি কমিটি যদি আবার ভাগ হয়ে যায় বিএনপি বা ওনার মধ্যে, তখন ব্যাপারটা একটু টাফ হবে। এবং তো টাফ হবে। হ্যাঁ, জি, ইউ আর রাইট। আব্দুল শহীদ সাহেব উনি চিফ হুইপ ছিলেন, উনি মানে 50-60% ভোট পেয়ে সবারই জিতেন আর কি, ওই চারমিদের ভোট ভালোভাবেই পেতেন। তো আমি এই আসনটা মন্তব্য করছি না, কারণ বিএনপি সম্পর্কে আমি কিছুই জানি না এই আসনের। আচ্ছা আচ্ছা, আমি এই আসনটা মনে করছি যে বেশ কয়েকটা কারণ, যে কারণগুলো আমরা অলরেডি আলোচনা করলাম, চা শ্রমিকদের রোল এবং বিএনপি বা জামাতের এখানে খুব বেশি স্ট্রং হোল্ড নাই, এবং মোস্ট প্রবাবলি বিএনপির হয়তো কোনো বিদ্রোহী ক্যান্ডিডেট আছে বা বিএনপির মানে সবাই মুজিবুর রহমানের পিছনে হয়তো নাই। তো সবগুলো কনসিডার করে আমি এবং ইনফ্যাক্ট এখানে একটু ভুল আছে বোধহয়, মোহাম্মদ মহসিন মিয়া মোস্ট প্রবাবলি বিএনপিরই একজন বিদ্রোহী প্রার্থী, জামাত প্রার্থী না আসলে, কারণ জামাত প্রার্থী তো ভোট মানে মার্কা। আমারও তাই মনে হয় যে জামাত তো এখানে প্রার্থী নেই। জি হ্যাঁ, জামাত প্রার্থী নেই আর কি, এবং এখানে বোধহয় একটু মানে ভুল আছে, টাইপো। তো আমি আসলে সব দিক বিবেচনা করি প্রীতম দাসকেই এখানে এগিয়ে রাখছি। তো আমার মনে হয় একটু আমরা যদি দেখে নেই, রাসেল একটু দেখাবেন আমরা যদি উনি কোন দলের প্রার্থী। আমরা যদি একটু জাস্ট অল্প সময় দেখে নেই। মহসিন মিয়া, হ্যাঁ মহসিন মিয়া স্বতন্ত্র, আমাদের ইনফরমেশন অনুযায়ী আমরা প্রীতম দাস, হ্যাঁ 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 মহসিন মিয়া স্বতন্ত্র প্রার্থী। এখানে আসলে বেসিক্যালি 6জন প্রার্থী আছেন। তো জাতীয় পার্টি, বাসদ, মহসিন মিয়া, প্রীতম দাস বিএনপি এবং খেলাফত মজলিস। তো এবং মহসিন মিয়া এখানে বিএনপির মানে বিদ্রোহী প্রার্থী। তো আমি এই আসনটা এই জন্য প্রীতম দাসকে প্রেরিত করছি। যদি আপনি কি প্রীতম দাসকে রাখবেন নাকি আপনি কমেন্ট করবেন না? না, আমরা প্রীতম দাসকেই রাখি, যেহেতু আমাদের অন্য কোনো ইনফরমেশন নেই, কাজেই আমরা প্রীতম দাসকেই রাখি। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমরা দুইজনে এখানে প্রীতম দাসকেই প্রেরিত করছি। তো আমরা সুনামগঞ্জ 4-এর 4টি আসনই কমপ্লিট করলাম। আমরা যদি একটু দেখি, আমরা একটু সামারি করি। সুনামগঞ্জ 4-এর মৌলভীবাজারের 4টি আসন জুরি আমরা দুজনই, আবার বলছি, মৌলভীবাজারের 1 জুরি উপজেলা ও বড়লেখা উপজেলা, এটাকে আমরা বিএনপিতে প্রেরিত করছি। মৌলভীবাজার 2, এই ক্ষেত্রে আমরা নওয়াব আব্বাস আলী খান স্বতন্ত্র, ওনাকে প্রেরিত করছি। মৌলভীবাজার 3 বিএনপিকে প্রেরিত করছি আমরা দুইজনই, এবং মৌলভীবাজার 4 এনসিপি-কে প্রেরিত করছি আমরা দুইজনই। তাহলে এখানে 4টা সিটের মধ্যে 2টা বিএনপি, 1 এবং 3, এবং 2 হচ্ছে স্বতন্ত্র, 4 হচ্ছে জামাত এনসিপি জোটের প্রীতম দাস। তো দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিলেট বিভাগের 4টি জেলা আমরা এখানে শেষ করছি। আপনি কি খুব কুইকলি আপডেট দিতে পারবেন সোফার আমাদের যেই মানে নাম্বারটা আমরা দখলে স্ক্রিনে নিয়ে আসি আমাদের 114 বিএনপি জোটে, হ্যাঁ বিএনপি জোটে 114 আচ্ছা, আর জামাত জোটে আমি তো ম্যাপ চলে এসেছে, আপনি ম্যাপটা দেখাতে পারেন। আচ্ছা হ্যাঁ, আমরা তাহলে ম্যাপটা দেখাই। আমি বলি যে আচ্ছা আচ্ছা, বিএনপি জোটের 114, হ্যাঁ ম্যাপ, জি আমি আনতেছি, জি হ্যাঁ 114, হ্যাঁ আমরা তাহলে 48টা, মানে আমরা পুরো সিলেটটাই কভার করেছি আর কি, সিলেট বিভাগ। হ্যাঁ হ্যাঁ, আর 212টা আসনের মধ্যে 114টা হচ্ছে বিএনপি, আর 74 হচ্ছে জামাত, 4টা হচ্ছে জাতীয় পার্টি, স্বতন্ত্র হচ্ছে 17। তো রাফলি দেখা যাচ্ছে যে 212টার মধ্যে 50%-এ কিছুটা বেশি, 212-র 50% তো রাফলি কত হয়,
মানে 106টা। 106 সেই অর্থে হ্যাঁ বিএনপি 106 মানে হ্যাঁ বিএনপি 50% থেকে কিছু এগিয়ে আছে আমাদের প্রেডিকশন অনুযায়ী। ওকে, তাহলে আমরা দর্শক মণ্ডলী আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা আজকে চট্টগ্রামের 3টি পার্বত্য অঞ্চল নিয়েও একটা প্রেডিক্ট করব। এখন থেকে 10 থেকে 15 মিনিট পরে আমরা আবার লাইভ সেশন শুরু করছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই চ্যানেলটা আপনারা নিজেরা দেখবেন এবং অন্যদেরকেও ফলো করার জন্য আপনারা সাজেস্ট করতে পারেন সামনের বাংলাদেশ এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটা। ধন্যবাদ আপনাদেরকে।